নিরাপদ অভিবাসনের দাবিতে লিবিয়ার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সামনে বিক্ষোভ, ইউরোপের দেশগুলোতে আশ্রয় দেওয়ার দাবি। দেড় বছর বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে কুয়েতে বিমানের সরাসরি ফ্লাইট। বাহরাইনের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশের নাম, কোয়ারেন্টাইনেও ছাড়। 2 ডোজ টিকা নেওয়া থাকলেই প্রবেশ করা যাবে যুক্তরাষ্ট্রে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি নির্দেশনা নভেম্বর থেকেই কার্যকর। এবং তীব্র জ্বালানি সংকটে লেবাননে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, অন্ধকারে গোটা দেশ। দুর্ভোগ বাসিন্দাদের, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করার আশা কর্তৃপক্ষের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। নিরাপদ অভিবাসনের দাবিতে লিবিয়ার ত্রিপোলিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ভবনের সামনে বিক্ষোভ করেছে কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী। লিবিয়ার কারাগারে 6 অভিবাসীর মৃত্যুর পর এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। এ সময় লিবিয়া থেকে তাদের সরিয়ে নিয়ে ইউরোপে আশ্রয় দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। শনিবার ত্রিপোলির জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR কার্যালয়ের সামনে জড়ো হন শত শত অভিবাসন প্রত্যাশী। উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে লিবিয়ায় আশ্রয় নিয়েছে তারা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ইউরোপে আশ্রয় দেওয়ার দাবি করেন অভিবাসন প্রত্যাশীরা। বিক্ষোভ সমাবেশে নারী ও শিশুদেরও অবস্থান করতে দেখা যায়। আমাদের সহযোগিতা করুন, এখানে পরিস্থিতি ভালো না। অন্য দেশে আমাদের আশ্রয় ব্যবস্থা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। এখানে কোনো নিরাপত্তা নেই, সবাই অসুস্থ হয়ে পড়েছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, আমাদের দ্রুত সরিয়ে নিন। লিবিয়া শরণার্থীদের জন্য নিরাপদ নয়। ধরপাকড় চলছে, খাবার নেই, প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। অভিবাসীদের পাশাপাশি সাধারণ লিবিয়ারাও বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এসব অভিবাসী লিবিয়ায় অবস্থান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে অপরাধ। দেখুন, আজ আমরাও এখানে অবস্থান নিয়েছি, কারণ এই পরিস্থিতির আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি। শরণার্থীদের ইউরোপ ও অন্য আরব দেশে আশ্রয় দেওয়া হোক। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সরকারকে পরিস্থিতি দেখে যেতে বলবো। মানুষ জেলে বসবাস করছে, প্রতিনিয়ত মারা যাচ্ছে। এভাবে চলতে পারে না। সম্প্রতি অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা বহুগুণ বেড়েছে। প্রতিদিনই ঘটছে প্রাণহানির মতো ঘটনা। লিবিয়াকে রুট হিসেবে ব্যবহার করে থাকে আন্তর্জাতিক মানব পাচারকারীরা। এ নিয়ে চাপের মুখে রয়েছে লিবিয়া সরকার। এর প্রেক্ষিতে সম্প্রতি লিবিয়ায় অভিবাসন বিরোধী অভিযান শুরু করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে আটক করা হয় 5000-এর বেশি অভিবাসী। কর্তৃপক্ষের দাবি, আটককৃতরা কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে লিবিয়ায় বসবাস করে আসছিল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লেবানন। তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা দেশটি এবার অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। অন্ধকারে লেবানন, বিদ্যুৎ না থাকায় জ্বলছে না কোনো আলো। গত 18 মাস ধরে মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে লেবানন। জ্বালানি ঘাটতির কারণে সেই সংকট আরও ঘনীভূত হয়েছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় দেশটির জাহারানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তাপবিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। এর আগেই দেইর আম্মার প্ল্যান্টও বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে, দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। বাসার লিফট বন্ধ, এসি ফ্রিজ সব বন্ধ। ঘুমাতে পারছি না, বাধ্য হয়ে গাড়িতে ঘুমাতে হচ্ছে। কি করব বুঝতে পারছি না। বিদ্যুৎ নেই, কোনো কিছু করতে পারছি না। আমাদের রাজনীতিবিদদের কারণেই এই পরিস্থিতি। এই সংকট দেশটির অর্ধেক জনগোষ্ঠীকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে। মুদ্রার মানের ব্যাপক পতন হয়েছে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি বিদ্যুৎ প্ল্যান্টগুলো অস্থায়ীভাবে চালানোর জন্য সেনাবাহিনীর জ্বালানি তেলের রিজার্ভ ব্যবহার করার চেষ্টা করছে। তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ দেখা যাচ্ছে না। লেবাননের অর্থনীতি আমদানি করা জ্বালানি তেলের উপর নির্ভরশীল, কিন্তু বৈদেশিক মুদ্রার অভাবের কারণে বিদেশি জ্বালানি সরবরাহকারীদের অর্থ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এতে আমদানি হ্রাস পেয়ে সংকট আরও গভীর হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। গাছে গাছে নানা রং।
সুইডেনে শীত শুরুর আগে গাছের সবুজ পাতাগুলো রঙিন হয়ে ওঠার গল্প থাকছে সংবাদের শেষাংশে। করোনার কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর আজ থেকে কুয়েতে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এতে কম খরচে যেমন ছুটিতে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন, তেমনি প্রবাসীরাও যেতে পারবেন দেশে। এতে খুশি প্রবাসীরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স আগেই বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর এবার সরাসরি ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে এখন থেকে অল্প খরচে কম সময়ে কুয়েতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ফ্লাইট চালুর খবর প্রকাশের পরপরই কুয়েতের বিমান বাংলাদেশের অফিসে ভিড় করছেন প্রবাসীরা। এখন থেকে ইনশাল্লাহ সবার 60 বছরের উপরে যারা আছে সবার ভিসা নবায়ন করা যাবে। যারা ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তারা সবাই কুয়েতে কর্মস্থলে ফিরে আসবেন। সরাসরি বিমান চালু হওয়ার জন্য আমরা আনন্দিত ও খুশি। বাংলাদেশ বিমান এই সুযোগ করে দেওয়ার জন্য কুয়েত প্রবাসী পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। সপ্তাহে রবি ও মঙ্গলবার 2টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। রোববার শতাধিক যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45 ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশ সহ আরও 10টি দেশকে সবুজ তালিকাভুক্ত করে নির্দেশনা জারি করেছে বাহরাইন। এসব দেশ থেকে আসা যাত্রীরা 2 ডোজ করোনা টিকা নেওয়া থাকলে সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন। আজ থেকে নীতি কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ সহ আরও 10টি দেশকে লাল তালিকা থেকে বাদ দিয়েছে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এসব দেশ থেকে আসা যাত্রীদের ভ্রমণের আগে পিসিআর টেস্ট করাতে হবে না। তারা টিকার সনদ দেখিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে। এদিকে সবুজ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন এ নীতি প্রয়োগে যাত্রী ভোগান্তি অনেক কমে আসবে বলে মনে করছেন তারা। আলহামদুলিল্লাহ, যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যে তারা যে আসার পথে এখানে যে একটা হয়রানি হতো, তাদের যে আর্থিক একটা ক্ষতি হতো, তাদের সর্বকিছু মিলাইয়া এখন আমাদের প্রবাসীদের জন্য এটা একটা খুব ভালো হয়েছে। তো এই জন্য বাহরাইন গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা টিকা ভ্যাকসিনেশন যারা নিয়েছেন, অর্থাৎ বাহরাইনের সাথে যেসব কান্ট্রিতে ভ্যাকসিনের সাথে ভ্যাকসিন নেওয়া এবং বাহরাইন যেটাকে অ্যালাউ করেন, সেই ধরনের কান্ট্রি থেকে যদি আসেন তাহলে তাদের জন্য আর কোয়ারেন্টাইন প্রযোজ্য হবে না এবং পিসিআর টেস্ট প্রযোজ্য হবে না। তবে যাদের করোনা ভ্যাকসিনের 2 ডোজ দেয়া নেই তাদের ক্ষেত্রে আগের নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সময় সংবাদ, বাহরাইন। বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি নতুন নির্দেশনা জারি করেছে ওয়াশিংটন। কেবলমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা অনুমোদিত 6টি প্রতিষ্ঠানের করোনা টিকার ডোজ 2 ডোজ নেওয়া থাকলেই দেশটিতে প্রবেশের অনুমতি পাওয়া যাবে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা নেয়ার জন্য দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসনকে চাপ দিয়ে আসছিল চীন, ভারত, ব্রাজিল সহ ইউরোপের বিভিন্ন দেশ। তারই সুবাদে আসছে নভেম্বর থেকে করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে 33 দেশের নাগরিকের জন্য আকাশপথে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় হোয়াইট হাউস। তবে এক্ষেত্রে সম্প্রতি নতুন আইন জারি করেছে প্রশাসন। নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে থাকতে হবে করোনার পূর্ণ ডোজের টিকা কার্ড। শুধু তাই নয়, এই টিকা হতে হবে কেবলমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA অনুমোদিত 6টি প্রতিষ্ঠানের। স্থানীয় সময় শুক্রবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে কথা জানায়। তবে এখনও 6 প্রতিষ্ঠানের নাম জানানো হয়নি। এদিকে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এয়ারলাইন্সের প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক জোট এয়ারলাইন্স ফর আমেরিকা। এদিকে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে যে দরিদ্র দেশের নাগরিকরা FDA অনুমোদিত টিকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এতে সুর মেলালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও। গেল সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ধনী দেশগুলোর করোনা টিকা ব্যবহারের কৌশলকে অনৈতিক বলে উল্লেখ করেন তিনি। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।
ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ইতালি আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও তা প্রত্যাখ্যান করেছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। এই অবস্থায় দলীয় কোন্দল দেখা দিতে পারে বলে শঙ্কা করছেন কর্মীরা। ইতালি রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। আগামী 14 নভেম্বর ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, কিন্তু দীর্ঘ 9 বছর পর সম্মেলনের ঘোষণা এলেও তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সম্প্রতি রাজধানী রোমে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী কমিটি গঠনের কথা জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া। আমরা ইতালি আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের সাথে একাধিকবার আমরা আলোচনা করেছি। আমরা সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশন একসাথে বসে আমরা একটা তারিখ নির্ধারণ করেছি। তবে সম্মেলনের তারিখ প্রত্যাখ্যান করেছেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। আর সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত করেছেন সভাপতি ইদ্রিস ফরাজি। কাউকে না জানিয়ে সবাইকে পাশ কাটিয়ে রাতের অন্ধকারে একটি অবৈধভাবে একটি তারিখ ঘোষণা করা হয়েছে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সবশেষ 2012 সালে ইতালি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দিন তুলে ধরি। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। প্রবাসী বাংলাদেশিদের যে কোনো সংকটে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। ফ্রান্সের তুলুজ শহরের একটি হোটেলে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের 19তম সভায় সংগঠনের বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার ও সংকট সমাধান এবং দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন। দিনের শুরুতে তুলুজে নবনির্মিত স্থায়ী শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আয়েবার নেতৃবৃন্দ। পরে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিনের সভাপতিত্বে মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি ফখরুল আলম সেলিম। সভা শেষে শহীদ মিনারের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় বন্দর চালু করেছে চীন। শনিবার দেশটির পূর্বাঞ্চলের শ্যানডং প্রদেশে এর উদ্বোধন হয়। প্রতিবেলায় এখানে কমপক্ষে 600 কন্টেনার খালাস করা যাবে। এর ফলে পণ্য আমদানি রপ্তানিতে খরচ কমার পাশাপাশি বন্দর কেন্দ্রিক জটিলতা কমবে। আধুনিক বন্দর নির্মাণের ক্ষেত্রে বিশ্বব্যাপী এটি চীনা প্রতীক হিসেবে পরিচিত পাবে বলেও দাবি তাদের। প্রযুক্তিগত দিক থেকে একের পর এক তাক লাগিয়ে যাচ্ছে চীন। সম্প্রতি বন্দর কেন্দ্রিক জটিলতা এড়াতে বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় বন্দর চালু করে রেকর্ড করেছে দেশটি। পূর্ব চীনের শ্যানডং প্রদেশে অবস্থিত রিঝাও বন্দরে স্বয়ংক্রিয়ভাবে মালামাল খালাসে একদিকে যেমন খরচ কমবে, অন্যদিকে বন্দর কেন্দ্রিক জটিলতাও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বয়ংক্রিয় এ বন্দরে প্রতি বেলায় 6 শতাধিক কন্টেইনার খালাস করা সম্ভব। শুধু তাই নয়, দিনব্যাপী মাত্র 4 জন অপারেটরের মাধ্যমেই অটোমেটিক প্রক্রিয়ায় অন্তত 22 ক্রেন পণ্য নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন তারা। রিমোটের মাধ্যমে পুরো ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হওয়ায় পণ্য ওঠানামার কাজ সহজতর হয়েছে বলে মত বিশ্লেষকদের। গতানুগতিক ধারার একটি বন্দরকে আধুনিক স্বয়ংক্রিয় বন্দরে রূপান্তরের প্রক্রিয়াটি বেশ কঠিন। আমরা আশা করি নতুন এ বন্দরের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে। রিঝাও বন্দরটিকে স্বয়ংক্রিয় করতে সময় লেগেছে প্রায় 1 বছরেরও বেশি। পণ্য লোড ও আনলোডের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারই একে গতানুগতিক ধারার বন্দর থেকে আলাদা করেছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিশ্বব্যাপী বন্দরের আধুনিকায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী শ্যানডং বন্দর কর্তৃপক্ষের। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলার মধ্যে শনিবার তিনি পদত্যাগ করেন। সরকারি অর্থদলীয় রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছিল কুর্জের বিরুদ্ধে। এই ঘটনায় তিনি সহ মোট 10 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। গত বুধবার অস্ট্রিয়ার ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড করাপশন বিষয়ক প্রসিকিউটর কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়, সেবাস্তিয়ান কুর্জ সহ 10 জন ও 3টি সংস্থার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, দুর্নীতি ও ঘুষের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তদন্ত চলছে। প্রসিকিউটররা ইতিমধ্যে চ্যান্সেলরি অর্থ মন্ত্রণালয় এবং চ্যান্সেলরের সিনিয়র সহকারীদের বাড়ি ও অফিসে অভিযান চালায়। তবে কুর্জ তার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বীকার করে এগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। পদত্যাগের পর তিনি চ্যান্সেলর হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার স্যারেনবার্গের নাম প্রস্তাব করেছেন। সেবাস্তিয়ান কুর্জ 2020 সালের জানুয়ারি থেকে দেশটির চ্যান্সেলরের দায়িত্ব পালন করে আসছেন।
এর আগে 2017 সালে রক্ষণশীল ও ওভিপি পিপলস পার্টি চেয়ারম্যান হন এবং সে বছর শেষ দিকে নির্বাচনে জয়ী হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান হন। প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিড নীতির কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার দেশটির আইওয়া অঙ্গরাজ্যের এক সমাবেশে অংশ নিয়ে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি আরও বলেন, করোনা সামলাতে বাইডেনের ব্যর্থতার কথা প্রচার করছে না মার্কিন গণমাধ্যম। 2020 সালে নির্বাচনে তিনি এবং তার দল রিপাবলিকানই জয়ী হয়েছিল বলেও আবারও উল্লেখ করেন তিনি। এক সপ্তাহ যেতে না যেতেই ফের বিভ্রাটে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে প্ল্যাটফর্ম দুটি ব্যবহারে জটিলতা দেখা দেয়। তবে কয়েক ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হলেও ততক্ষণে কয়েক হাজার অভিযোগ জমা পড়ে ফেসবুকের অফিসিয়াল পেজে। সাইটটি ডাউন হওয়ায় তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ফের সার্ভার ডাউন হয়ে যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের। কয়েক ঘন্টা ধরে চলা এই বিভ্রাটে সমস্যায় পড়েন প্ল্যাটফর্ম দুটির ব্যবহারকারীরা। অনেকেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারেননি, আবার অনেকে শেয়ার করতে পারেননি মেসেজ কিংবা ছবি। সমস্যা সমাধানের পর ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে তারা জানান, তাদের সিস্টেমে কিছু পরিবর্তন আনা হয়েছে, যার কারণে বন্ধ হয়ে পড়ে সাইটগুলো। এদিকে ফের ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যাওয়ায় আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে ট্রোলের শিকার হয় ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া অনেক ফেসবুক ব্যবহারকারী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও হতাশা প্রকাশ করেন। এর আগে গেল 4 অক্টোবর বিশ্বজুড়ে প্রায় 6 ঘন্টার জন্য সার্ভার ডাউন হয়ে সমস্যায় পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ, যার কারণে চরম ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। পাশাপাশি বিপুল অঙ্কের আর্থিক ক্ষতিও হয় প্রতিষ্ঠানটির। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। একসময় শুধু ব্রিটিশদের কাছেই স্পাইস ফুড বা ইন্ডিয়ান খাবারের বেশ কদর বা চাহিদা ছিল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খাবারটি এখন স্প্যানিশদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে। ঝাল খাবার পছন্দ না করলেও ইন্ডিয়ান খাবারে ব্যবহৃত বিভিন্ন মশলার সুঘ্রাণ তাদের খাবারের রসনাকে বাড়িয়ে তোলে কয়েক গুণ। তাই প্রয়োজনীয় রসনা মেটাতে তারা এখন হুমড়ি খেয়ে পড়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার নিয়ে স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্ট। মাদ্রিদ সহ স্পেনের বড় বড় শহরগুলো এবং সৈকতে দেখা মিলে অসংখ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ভোজন পিপাসুদের আকৃষ্ট করতে এসব রেস্টুরেন্টগুলো সাজানো হয় ইন্ডিয়ার প্রসিদ্ধ খাবার দিয়ে। নামও রাখা হয় প্রসিদ্ধ স্থাপনা বা এলাকার নামে, যেমন তাজমহল, আগ্রা, দিল্লি, কাশ্মীর, জয়পুর। এসব ইন্ডিয়ান রেস্টুরেন্টের অধিকাংশ মালিক ও কর্মচারী প্রবাসী বাংলাদেশি। ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজ আমার কাছে অনেক ভালো লাগে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজের মানটা অনেক ভালো, স্পেন এবং স্যালারিটা অনেক ভালো। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন, ভারতের পর্যটন এলাকাগুলো ইউরোপিয়ানদের কাছে পরিচিত হওয়ায় এসব নাম দেখেই খাবার চিনে ফেলেন। শুধু স্পেন কিংবা ব্রিটেন নয়, ইউরোপ জুড়েই বাড়ছে ইন্ডিয়ান খাবারের চাহিদা। অতীতে এই ব্যবসা খুব একটা ভালো সাফল্য না হলেও বর্তমানে স্প্যানিশরা এই খাবারের প্রতি অত্যন্ত আকৃষ্ট এবং এই খাবার তালিকায় বর্তমানে প্রথম স্থানে আছে। স্প্যানিশরা প্রথমে ইন্ডিয়ান খানি পছন্দ করতো না, কিন্তু বর্তমানে তাদের সবচাইতে পছন্দের একটা খানি হলো ইন্ডিয়ান খানি। তাই বর্তমানে যারা ব্যবসার সাথে জড়িত আছে এরা অনেক ভালো অবস্থানে আছেন। স্পেনে প্রতিনিয়ত বাড়ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের সংখ্যা। এই প্রতিযোগিতায় বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বেশ এগিয়ে আছেন, যার প্রভাব পড়ছে বাংলাদেশের রেমিটেন্সে। সময় সংবাদ, স্পেন। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার ওয়াশিংটনের বাড়িটি বিক্রি করেছেন। দাম নেওয়া হয়েছে $18,50,000 মার্কিন। বাংলাদেশি মুদ্রায় 16 কোটি টাকা। মূলত সুযোগ বুঝে অর্থনৈতিক ফায়দা নিতেই তিনি এমনটি করেছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ওয়েস্ট এন্ড এলাকায় অবস্থিত 2 বেডরুম 2 বাথরুমের 1730 বর্গফুটের বাড়িটি 6 মাস আগেই বিক্রির ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। অবশেষে সেটি বিক্রি হয়েছে। 2017 সালের অক্টোবরে $17,50,000 দিয়ে ওই বাড়িটি কিনেছিলেন কামালা হ্যারিস ও তার স্বামী ডগ এমহপ।
মার্কিন রিয়েল এস্টেট ওয়েবসাইট জিলোর তথ্য থেকে জানা যায়, গত এপ্রিলে বাড়িটি বিক্রির ঘোষণা দিয়েছিলেন কামালা হ্যারিস ও ডগ এমহফ। শুরুতেই তারা দাম হেঁকেছিলেন $19,95,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $17 কোটি টাকা। ওই দামে বিক্রি না হওয়ায় পরে মূল্য কমিয়ে গত জুলাই মাসে $18,50,000 নির্ধারণ করা হয়। মূলত সুযোগ বুঝে অর্থনৈতিকভাবে লাভবান হতেই এমনটি করা হয়েছে বলে জানা গেছে। গত মার্চে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর একটি অ্যাপার্টমেন্ট $8,60,000 বিক্রি করেছিলেন কামালা হ্যারিস। বিক্রি করে দেয়া ওই অ্যাপার্টমেন্ট ও বাড়ি ছাড়াও আরও কয়েকটি সুন্দর বাড়ি রয়েছে কামালা হ্যারিস ও ডগ এমহফ দম্পতির। কামালা হ্যারিস চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে কামালা ও তার স্বামী ডগ এমহফ বাস করেন ওয়াশিংটন ডিসির ইউএস নেভাল অবজারভেটরির যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2004 সালে সুনামিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মালদ্বীপ। প্রাকৃতিক এই মহা বিপর্যয়ে ভেঙে পড়ে দেশটির অর্থনৈতিক অবস্থা। সেদিন 82 জনের মৃত্যু দেশটিকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়ে যায়। এছাড়া হারিয়ে যান আরও 26 জন। তাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে মালদ্বীপ সরকার। বর্তমানে যা পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে। মালদ্বীপ থেকে SM ইকবালের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিম আহমেদ। 2004-এর 26 ডিসেম্বর সকাল থেকেই মালদ্বীপে অশনি সংকেত, খারাপ কিছু হতে চলেছে। কিন্তু তা যে এত ভয়াবহ রূপ নিয়ে আসবে সেটা কল্পনাতীত ছিল অনেকের কাছেই। পরের দৃশ্যপট অজানা কিছু নয়। সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় এই দ্বীপ রাষ্ট্রটি। সতর্কতা অবলম্বন করে প্রাণহানির সংখ্যা কমিয়েছিল প্রশাসন। তারপরও 82 জন মারা যান প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে। সেদিন নিখোঁজের তালিকায় ছিলেন আরও 26, যাদের খোঁজ মেলেনি আজও। সেই দিনের প্রাকৃতিক দুর্যোগ মারাত্মকভাবে নাড়িয়ে দিয়ে যায় মালদ্বীপকে। সেই তাড়না থেকেই দুঃসহ সত্ত্বেও সেই স্মৃতি ধরে রেখেছে তারা প্রতিকৃতি বানিয়ে। এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে চমৎকার একটি বার্তা দিয়েছে মালদ্বীপ। প্রতিনিয়ত যাদের সংগ্রাম করে বাঁচতে হয় উত্তাল সমুদ্রের সঙ্গে, তারা দমে যায় না কোনো দুর্যোগের কাছে। মালের এই সুনামি মনুমেন্টের মূল কাঠামো স্টিলের রড দিয়ে তৈরি, যার চারদিক শক্ত শৃঙ্খলে আবদ্ধ। পিলারগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে সুনামি ঢেউ আর আঁকড়ে থাকা বৃষ্টি বল নির্দেশ করছে মালদ্বীপের অঞ্চলগুলো। প্রতিদিন অনেক পর্যটকই দেখতে আসেন এই স্মৃতিস্তম্ভটি। এই স্থাপনা সম্পর্কে ধারণা আছে এখানে কাজ করা প্রবাসী বাংলাদেশিদেরও। 2004 সালে এটাকে সুনামি হয়েছিল, এই দেশে অনেক মানুষ মারা গেছে। এই দেশের স্মৃতির জন্য এটাকে রাখা হয়েছে সুনামি টাওয়ার বলে, এটাকে মূল্য দেয়। কিন্তু আমাদের দেশে এরকম কোনো কিছু আমরা লক্ষ্য করি নাই। আসলে এই বিষয়টা যখন ভাবি তখন অনেক খারাপ লাগে। 1991-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে বাংলাদেশে মৃতের সংখ্যা ছিল 1,38,000। যদিও বেসরকারি হিসাব বলছে এই সংখ্যাটা আরও বেশি। এরপর সিডর কিংবা আইলাতেও প্রাণহানির সংখ্যা ছিল কয়েক হাজার। আর 2004-এর সুনামিতে মালদ্বীপে মৃতের সংখ্যা ছিল 106, যাদের স্মৃতির উদ্দেশ্যেই এই স্তম্ভটি নির্মাণ করেছে মালে প্রশাসন। অথচ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যাওয়াদের খবর রেখেছে কি বাংলাদেশ? মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। শীতপ্রধান দেশ সুইডেনে গ্রীষ্মের শেষে আর শীত শুরুর আগে গাছের সবুজ পাতাগুলো নানা রং ধারণ করে। পাতা ঝরার এ সময়ে নানা রং প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। ছবির মতো দেশ বলা হয় সুইডেনকে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুইডেন তার সৌন্দর্যের নানা রূপ পরিবর্তন করে। গ্রীষ্মের শুরুতে নানা রঙের ফুলের সাথে নতুন আসা গাছের সবুজ পাতারা যেমন সুন্দর প্রকৃতি জানান দেয়, তেমনি শীতের শুরুতে সবুজ পাতাগুলো ঝরে যাওয়ার আগে নানা রং ধারণ করে প্রকৃতি করে তোলে মোহনীয়। রাস্তার দুপাশের সারি সারি গাছগুলো নানা রং ধারণ করে পথচারীদের যেন অভ্যর্থনা জানায়। সামারের শেষে এবং শীতের আগে প্রকৃতি আর এক নতুন রূপে সাজে। সবুজ পাতা লাল, সোনালি রং ধারণ করে এবং এই অপরূপ সৌন্দর্য একমাত্র আমি মনে করি সুইডেনে আসলেই আমরা সেটা উপভোগ করতে পারবো। শীতকালের আগেই আপনারা দেখতে পাবেন প্রতিটি গাছের পাতা লাল, সবুজ, হলুদ, বিভিন্ন রকম, মনে হবে যেন এক একটা ফুল, বিভিন্ন ফুলে সুসজ্জিত এই সুইডেন।
যদিও ইউরোপের বিভিন্ন দেশেই এই বিভিন্ন রকম কালার দেখতে পাই, কিন্তু আমার মনে হয় সুইডেন একটা ওয়েল অর্গানাইজড এবং এভাবে করা মনে হবে আপনার হাতে করা একটা বাগান। সুইডেনে মূলত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসকেই অটাম বলা হয়। তো এই সময়টায় দেখা গেল যে গাছের পাতা ঝরে, গাছ থেকে পাতা ঝরে, বিভিন্ন পাতা ঝরে এবং গাছের পাতাগুলো বিভিন্ন কালার হয়ে যায়, হলুদ, লাল, বাদামি বিভিন্ন কালার হয়। তো এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে, এটা না দেখলে আসলে বোঝা যাবে না যে হাউ বিউটিফুল ইট ইজ। ঋতু পরিবর্তনের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সুইডেনে ছুটে আসেন বিদেশি পর্যটকরাও, ঘুরে বেড়ান এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। অপরূপ সৌন্দর্যের দেশ সুইডেন, শীতের ঠিক আগে সবুজ পাতাগুলো নানা রং ধারণ করে পুরো সুইডেনকেই যেন সুসজ্জিত করে তোলে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। নিরাপদ অভিবাসনের দাবিতে লিবিয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সামনে বিক্ষোভ, ইউরোপের দেশগুলোতে আশ্রয় দেওয়ার দাবি। এবং 1.5 বছর বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে কুয়েতে বিমানের সরাসরি ফ্লাইট। বাহরাইনের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশের নাম, কোয়ারেন্টাইনেও ছাড়। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।